আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সত্যি কি ইসরায়েলে হামলা করবে ইরান? আর মাত্র 2 দিন পর কি করতে চলেছে ইরান? হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সাথে তালেবানের মাখামাখি, পাকিস্তানকে ইতিহাস দেখতে বলে আফগানিস্তানের যুদ্ধের হুমকি। পরমাণু অস্ত্র বহনে সক্ষম সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন উত্তর কোরিয়ার। গাজার যুদ্ধবিরতি কেন বড় বিজয় হিসেবে গণ্য হচ্ছে? নয়াদিল্লিতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ, ভারত সরকার বলছে কিছু করার নেই। সুদানের এল ফাশারে আরএসএফ ড্রোন হামলায় 30 জন নিহত। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সত্যিই কি ইসরায়েলে হামলা করবে ইরান? আর মাত্র 2 দিন পর কি করতে চলেছে ইরান? বাতাসে ভাসছে অনেক কথা, যার মধ্যে অন্যতম একটি হলো 12 অক্টোবরের মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। কিন্তু তা কি সত্যি? ইরান কি এবার ইসরায়েলে আক্রমণ চালিয়ে বিশ্বকে চমকে দেবে? কারণ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যান জানিয়েছেন যে কোনো সময় ইসরায়েলে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। যদিও ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্নের সুযোগ কম, তবুও ইরানি হামলা প্রসঙ্গে কিছুটা অবজ্ঞাই রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মাঝে। এই সুযোগকে কি কাজে লাগাতে পারবে তেহরান? যদিও ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি সাম্প্রতিক 12 দিনের যুদ্ধেই খানিকটা আঁচ করতে পেরেছিল ইসরায়েল, তাই শেষ পর্যন্ত তাদের সহায়তা নিতে হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। পরে যুক্তরাষ্ট্রের ঘোষণায় শেষ হয় সেই যুদ্ধ। তবে যুদ্ধের অবসান হলেও ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি পশ্চিমাদের। ইসরায়েলের বেইতেনু দলের প্রধান এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লিবারম্যান আইডিএফকে সতর্ক করে বলেন, ইরানিরা কঠোর পরিশ্রম করছে, প্রতিদিন তারা প্রতিরক্ষা ও সামরিক দক্ষতা বাড়িয়ে চলছে, তারা পারমাণবিক ব্যবস্থাপনায় আবারও কাজে লেগেছে। লিবারম্যানের হুঁশিয়ারি, লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, যদি কেউ মনে করে যে ইরানের সাথে আমাদের সংঘাত শেষ হয়েছে, তবে তারা বোকার রাজ্যে বাস করছে, তারা বিভ্রান্তিতে রয়েছে। মনে হচ্ছে ইরানিরা এবার আমাদের অবাক করে দেবে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ঠিক কোন দিন হামলা হতে পারে সে বিষয়টি সম্পর্কে ইসরায়েলিদের সতর্ক করে লিবারম্যান বলেন, ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব সুক্কত দিবসের দিন সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং সুরক্ষিত স্থানের কাছেই অবস্থান করুন। 6 অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসবটি 7 দিন ধরে চলবে বলে জানা গেছে, অর্থাৎ 12 অক্টোবর শেষ হতে চলেছে এই উৎসবটি। লিবারম্যানের তথ্য মতে ইসরায়েলের উপর ইরানের হামলা করার আর মাত্র 2টি দিন সময় বাকি আছে। যদিও লিবারম্যানের এমন আশঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, লিবারম্যান বাস্তবতা বিচ্ছিন্ন মনোভাব থেকেই এমন আশঙ্কার কথা জানিয়েছেন। হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সাথে তালেবানের মাখামাখি, পাকিস্তানকে ইতিহাস দেখতে বলে আফগানিস্তানের যুদ্ধের হুমকি। হিন্দুত্ববাদীদের সাথে তালেবানের মাখামাখি, পাকিস্তানকে ইতিহাস দেখতে বলে আফগানিস্তানের যুদ্ধের হুমকি। আকাশে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান, কাবুলের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্কের ধোঁয়া। যে সীমান্তে বহুবার রক্ত ঝরেছে, সেখানে আবারও আকাশ থেকে নেমে এলো আগ্রাসনের ছায়া। পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ছুটে আসা বোমার শব্দ যেন আবারও জাগিয়ে তুলেছে পুরনো ক্ষত। আফগানিস্তান বলছে, এটা শুধু হামলা নয়, সার্বভৌমত্বের সরাসরি আঘাত। আফগানিস্তান সরকার কাবুলে ও পাকতিকায় পাকিস্তানের বিমান হামলার অভিযোগ নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবারের এই হামলায় দেশ দুটির মধ্যে আবারও তৈরি হয়েছে তীব্র কূটনৈতিক উত্তেজনা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের এই পদক্ষেপ আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এর জন্য ইসলামাবাদকে সম্ভাব্য পরিণতির মুখে পড়তে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারজমি এক বিবৃতিতে বলেছেন, এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন সহিংস এবং হীন কাজ। তিনি আরো বলেন, আমাদের ভূমি রক্ষার অধিকার আমাদের আছে, আর আমরা সেই দায়িত্ব থেকে 1 ইঞ্চিও পিছু হটব না। এই ঘটনার পর তীব্র ক্ষোভ দেখা দিয়েছে আফগান জনগণের মধ্যে। স্থানীয় গণমাধ্যম বলছে, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি আফগান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে ভারত
ভারতের সফরে থাকা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানের উদ্দেশ্যে দিয়েছেন কড়া বার্তা। তিনি বলেন, আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যদি নিতে চান তাহলে ব্রিটিশ, রাশিয়া, আমেরিকা আর ন্যাটোকে জিজ্ঞেস করুন আফগানিস্তানের সঙ্গে তাদের খেলাটি কিভাবে শেষ হয়েছিল। বাগরাম ঘাটির টানাপোড়েনের পর এবার কাবুলের আকাশে নতুন সংকটের ছায়া। আফগানিস্তান কি এবার টিকে থাকবে তার ঐতিহাসিক দৃঢ়তায়, নাকি এই সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে? সেই প্রশ্ন এখন ঘোরতর। পরমাণু অস্ত্র বহনে সক্ষম সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন উত্তর কোরিয়ার নেতা জং উন দেশটির সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM উন্মোচন করেছেন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি 80 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাতে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে এই অস্ত্র প্রদর্শন করা হয়। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, কুচকাওয়াজে প্রদর্শিত অস্ত্রগুলোর মধ্যে ছিল হোয়াসং 11MA হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং হোয়াসং 20 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলোকে উত্তর কোরিয়া দেশটির সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা হিসেবেই অভিহিত করেছে। পিয়ংইয়ং এর এই অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা তো লাম। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াসং 20 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে এখনো কোনো পরীক্ষা করা হয়নি। যুক্তরাষ্ট্রের কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পরমাণু নীতি প্রোগ্রামের স্ট্যান্টন সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডার মতে, হোয়াসং 20 আপাতত উত্তর কোরিয়ার দূরপাল্লার পারমাণবিক সরবরাহ ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। দেশটির এই বছর শেষের আগেই তাদের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে। তিনি বলেন, এই সিস্টেমটি সম্ভবত একাধিক ওয়্যারহেড সরবরাহের জন্য তৈরি করা হয়েছে। একাধিক ওয়্যারহেড বিদ্যমান মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বৃদ্ধি করবে এবং ওয়াশিংটনের বিরুদ্ধে অর্থপূর্ণ প্রতিরোধমূলক প্রভাব অর্জনের জন্য কিম যা প্রয়োজন বলে মনে করেন তা বৃদ্ধি করবে। এছাড়া উত্তর কোরিয়া নতুন হোয়াসং 11MA হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটিকে এমন এক ওয়্যারহেড দিয়ে সজ্জিত করেছে যা বুস্ট গ্লাইড যান হিসেবে কাজ করে। এটি মূলত চ্যাপ্টা ও পাখনাযুক্ত একটি গ্লাইডার, যা লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় অনিয়মিত পথ অনুসরণ করে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেটি শনাক্ত করা বা আটকানো অত্যন্ত কঠিন। সামরিক কুচকাওয়াজে দেয়া ভাষণে কিম জং উন বলেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে একটি অজেয় সত্তায় পরিণত হতে হবে যা সকল হুমকি ধ্বংস করবে। গাজায় গণহত্যার তৃতীয় বছরের শুরুতে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনার মাধ্যমে এবং মিশর, তুরস্ক, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধ বিরতি চুক্তি সই হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এই চুক্তি নানা কারণে হামাসের জন্য বড় বিজয় এবং দখলদার ইসরায়েলের জন্য পরাজয় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল গত 2 বছর ধরে হামাসকে ধ্বংস ও গাজা দখলের লক্ষ্য নিয়ে নজিরবিহীন গণহত্যা চালিয়েছে, কিন্তু 2 বছর পরও হামাস টিকে আছে এবং শেষ পর্যন্ত ইসরায়েলকেই হামাসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হতে হয়েছে। অন্যদিকে যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় শরণার্থীদের প্রত্যাবর্তনের ঢেউও শুরু হয়েছে। এর ফলে গাজার জনগণকে জোরপূর্বক স্থানান্তর এবং পুরো গাজা অঞ্চল দখলের পরিকল্পনাও কার্যত ব্যর্থ হয়েছে। চুক্তির কিছু ধারা হামাসের জন্য বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, যেমন 20 জন ইসরায়েলি বন্দীর বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন, যাদের মধ্যে 250 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। দখলদার ইসরায়েল এই শর্তটি মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ নেতানিয়াহু 2 বছর যুদ্ধ চালিয়েও সামরিক উপায়ে বন্দীদের মুক্ত করতে পারেনি এবং শেষ পর্যন্ত রাজনৈতিক চুক্তির পথে হাঁটতে বাধ্য হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনারা গাজায় দখলকৃত অঞ্চলগুলো থেকে সরে যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন, কারণ নেতানিয়াহু ও মন্ত্রিসভা
তথা গাজার পূর্ণ দখলকেই তাদের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিল। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হলো গাজার প্রশাসন ফিলিস্তিনিদের হাতে থাকবে। ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুর সমালোচকরা মনে করেন এই সিদ্ধান্তের অর্থ হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কার্যত একটি ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হামাসকে নিরস্ত্র করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই দাবি তুললেও এই বিষয়ে কোনো চুক্তি হয়নি। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, হামাস কখনো তার অস্ত্র ত্যাগ করবে না, এই অস্ত্র ফিলিস্তিনিদের আত্মরক্ষার জন্য। তবে অনেকেই আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বাসযোগ্য কোনো পক্ষ নয়, তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তারা ইসরায়েলি বন্দীদের মুক্তির পর আবারও হামাস ধ্বংস ও গাজা দখলের উদ্দেশ্যে নতুন যুদ্ধ শুরু করতে পারে। যদিও এই অবিশ্বাস ও অনাস্থা যৌক্তিক এবং অতীত অভিজ্ঞতায় প্রমাণিত। আর ইসরায়েল যদি চুক্তি ভঙ্গ করে পুনরায় যুদ্ধ শুরু করে তাহলে তা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তিতে বড় আঘাত হানবে। অন্যদিকে এর ফলে হামাসের সামরিক সক্ষমতায় কোনো প্রভাব পড়বে না, কারণ তারা এখনো নিরস্ত্র নয় এবং প্রয়োজনে প্রতিরোধ চালিয়ে যেতে পারবে। সবশেষে বলা যায় গাজা যুদ্ধের সমাপ্তি ঘটলো সেই অক্টোবর মাসেই, ঠিক যেমন আল আকসা তুফান অভিযানও 2023 সালের অক্টোবরে শুরু হয়েছিল। তবে এই যুদ্ধের সমাপ্তিটা ইসরায়েলের সামরিক বিজয়ের মধ্য দিয়ে ঘটেনি এবং গাজার জনগণের অদম্য প্রতিরোধ ও ঐক্যের ফলে এই যুদ্ধ বন্ধ হয়েছে। এই প্রসঙ্গে হামাসের প্রভাবশালী নেতা মাহমুদ মারদাউই বলেছেন, গাজা তার ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে বিজয় অর্জন করেছে এবং জবরদস্তি ও দখলদার শক্তির উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়েছে। এই যুদ্ধবিরতি কারো দয়া নয়, এটি আমাদের জনগণের কিংবদন্তি তুল্য ধৈর্য, বিশেষ করে গাজার মুজাহিদদের ত্যাগ ও বীরত্বের ফসল, যারা 7 অক্টোবরের বীরত্ব গাথা রচনা করেছেন। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নয়াদিল্লি সফর এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক ঘিরে ভারত আফগান সম্পর্ককে নতুন করে সাজানোর উদ্যোগ দেখা যাচ্ছে। চিরকাল তালেবানকে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী বলে এলেও পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে সেই তালেবান সরকারকেই কাছে টানছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। তবে গতকাল শুক্রবার একটি ঘটনা তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। আফগানিস্তান দূতাবাসে আয়োজিত মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকার অভিযোগ উঠেছে। শুক্রবার আফগান দূতাবাসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক উপস্থিত ছিলেন না। একাধিক নারী রিপোর্টার অভিযোগ করেছেন, তারা পোশাক বিধি মেনে এলেও তাদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনার পরপরই অনেক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রশ্ন তোলেন, ভারতের মতো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কিভাবে ঘটতে পারে? এই গুরুতর অভিযোগ ওঠার পর ভারত সরকার দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগান মন্ত্রীর সফরকে কেন্দ্র করে আমন্ত্রিত সাংবাদিকদের তালিকা মুম্বাইয়ে অবস্থিত আফগান কনসুলেট জেনারেল তৈরি করেছিল। আফগান দূতাবাসের এলাকা ভারতীয় ভূখণ্ড হলেও তা আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতীয় সরকারের আইনি এখতিয়ারের বাইরে। ঘটনাটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। বিরোধী দলের নেতারা এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেন, যখন একটি প্রকাশ্য মঞ্চে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার অনুমতি দেওয়া হয় তখন আপনি ভারতের প্রত্যেক নারীকে জানান দিচ্ছেন যে আপনি তাদের পক্ষে দাঁড়ানোর জন্য সবল নন। তিনি আরো যোগ করেন, আমাদের দেশে নারীদের প্রতিটি ক্ষেত্রে সমান অধিকারের অগ্রাধিকার রয়েছে। এই ধরনের বৈষম্যের মুখে আপনার নীরবতা নারী শক্তি স্লোগানের আন্তঃসার শূন্যতা উন্মোচন করে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে এই ঘটনার বিষয়ে তার অবস্থান স্পষ্ট করার দাবি জানান। তিনি প্রশ্ন তোলেন, যে দেশের নারীরা দেশের মেরুদণ্ড এবং গর্ব, সেই দেশে ভারতের সবচেয়ে সক্ষম নারীদের অপমান কিভাবে সহ্য করা হলো? সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম পুরুষ সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমি মর্মাহত যে আফগানিস্তানের আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত মতে পুরুষ সাংবাদিকদের উচিত ছিল তাদের নারী সহকর্মীদের বাদ দেওয়া হচ্ছে দেখে প্রতিবাদ করে ওয়াকআউট করা। পশ্চিম সুদানের অবরুদ্ধ শহর এল ফাশারে শনিবার একটি বাস্তুচ্যুত আশ্রয় কেন্দ্রে আধা সামরিক ড্রোন হামলায় কমপক্ষে 30 জন নিহত হয়েছেন, স্থানীয় একটি কর্মী গোষ্ঠী জানিয়েছে।
পোর্ট সুদান থেকে এএফপি এই খবর জানিয়েছে। এল ফাশারের প্রতিরোধ কমিটি জানিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে দার আল আরকাম বাস্তুচ্যুত কেন্দ্রে হামলা করেছে। লাশ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে আটকা পড়ে আছে। কমিটি এক বিবৃতিতে এটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। স্থানীয় প্রতিরোধ কমিটি হলো কর্মী যারা সুদান সংঘাতে সাহায্য সমন্বয় করে এবং নৃশংসতার নথিভুক্ত করে। 2023 সালের এপ্রিল থেকে আরএসএফ নিয়মিত সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় 2.5 কোটি মানুষ তীব্র দুর্ভিক্ষের কবলে পড়েছে। আরএসএফ এর দখল এড়াতে দারফুরের বিশাল অঞ্চলের শেষ রাজ্য রাজধানী এল ফাশার পশ্চিমে আধা সামরিক বাহিনীর ক্ষমতা সংহত করার চেষ্টা করার সময় যুদ্ধের সর্বশেষ কৌশলগত ফ্রন্ট হয়ে উঠেছে। মানবাধিকার কর্মীরা বলেছেন শহরটি ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের জন্য একটি খোলা আকাশের নিচে মর্গে পরিণত হয়েছে। আরএসএফ এর অবরোধের প্রায় 18 মাস পর এল ফাশার 4 লাখ আটকে পড়া বেসামরিক নাগরিকের আবাসস্থল হিসেবে গড়ে ওঠায় প্রায় সবকিছুই ফুরিয়ে গেছে। পরিবারগুলো মাসের পর মাস ধরে যে পশু খাদ্য ব্যবহার করে বেঁচে ছিল তা দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এবং এখন প্রতি বস্তায় শত শত ডলার খরচ হচ্ছে। স্থানীয় প্রতিরোধ কমিটিগুলোর মতে শহরের বেশিরভাগ সুপ রান্নাঘর খাদ্যের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র এএফপি বা সোর্স। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সত্যি কি ইসরায়েলে হামলা করবে ইরান? আর মাত্র 2 দিন পর কি করতে চলেছে ইরান? হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সাথে তালেবানের মাখামাখি, পাকিস্তানকে ইতিহাস দেখতে বলে আফগানিস্তানের যুদ্ধের হুমকি। পরমাণু অস্ত্র বহনে সক্ষম সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন উত্তর কোরিয়ার। গাজার যুদ্ধবিরতি কেন বড় বিজয় হিসেবে গণ্য হচ্ছে? নয়াদিল্লিতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ, ভারত সরকার বলছে কিছু করার নেই। সুদানের এল ফাশারে আরএসএফ ড্রোন হামলায় 30 জন নিহত। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।